বাংলাদেশের গর্ব করার মতো অনেক কিছুই আছে, তার মধ্যে ওষুধ শিল্প অন্যতম। একটি আমদানিকারক দেশ থেকে এই শিল্প বাংলাদেশকে রপ্তানিকারক দেশে পরিণত করেছে। ওষুধ নিয়ে দেশে বাইরে মানুষের আগ্রহ আছে, দেশের ভিতরে টুকটাক কিছু কথাও আছে। বিশেষ করে ওষুধের মান, ওষুধের দাম এসব নিয়ে বিস্তর কথা হয়, বিস্তর অভিযোগও রয়েছে এবং গণমাধ্যমে এসব বিষয়ে প্রচারের সুযোগ না থাকায় এ নিয়ে সাধারণ মানুষের জানার সুযোগও খুব একটা নেই বলেই অনেকে মনে করছেন। এ নিয়েও কথা আছে। আজকে আমাদের বীর সংলাপে আলোচনার বিষয় বাংলাদেশের ওষুধ শিল্প এবং সংবাদপত্রে প্রচারের সুযোগ নিয়ে আমরা কথা বলবো। এবং স্টুডিওতে আমাদের সঙ্গে এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের আমন্ত্রিত অতিথি আছেন দুজন। আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক জনাব মেজর জেনারেল মুস্তাফিজুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এবং আমাদের সঙ্গে রয়েছেন এবিসিসি এর পরিচালক এবং বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির নির্বাহী সদস্য শারিতা মিল্লাত, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে আছি। এই অনুষ্ঠানে আপনারাও আমাদের সঙ্গে যোগ দিতে পারেন। দর্শক, পর্দায় কিছু নাম্বার দেখানো হবে, সেখানে ফোন করে আপনারা আমাদের সঙ্গে কথা বলতে পারেন, অতিথিদেরকে প্রশ্ন করতে পারেন। জানিয়ে রাখছি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে স্বাধীনতা চিকিৎসা পরিষদ সাচিপের সভাপতি অধ্যাপক ইকবাল আর্সেনাল আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দেবেন এবং আমরা তার বক্তব্য শুনব। জি, আমরা আলোচনা শুরু করি। এ নিয়ে আজকে একটি বাংলাদেশ প্রতিদিনে একটি প্রতিবেদনও প্রকাশ হয়েছে। বলা হয়েছে যে আগ্রাসী ওষুধ বাণিজ্যে ক্রেতা স্বার্থ উপেক্ষিত হয়েছে। শারিতা মিল্লাত, ওষুধ সেবা নাকি বাণিজ্য? ওষুধ আসলে সেবা এবং বাণিজ্য, আমরা দুটোকে ডিফারেন্সিয়েট করতে পারি না। আমরা যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে, এটা তো আমাদের বাণিজ্য। আমরা অবশ্যই এটা প্রোডাকশনে যাচ্ছে, আমরা এটা বিক্রি করছি মার্কেটে, এখানে একটা ডিমান্ড আছে, আমরা সেই সাপ্লাই ফুলফিল করছি, সেজন্য এটা একটা বাণিজ্য। এবং সেবা অবশ্যই, কারণ এই ইন্ডাস্ট্রিটা না থাকলে, এই পণ্যটা যদি না থাকতো, তাহলে কিন্তু আমাদের ওয়ান অফ আওয়ার বেসিক নিডস যেটা স্বাস্থ্য, ওখানে কিন্তু আমাদের বড় ধরনের একটা সমস্যায় আমরা পড়ে যেতাম। সেজন্য এটা একটা ভেরি স্টাইলাইজড অ্যান্ড স্পেশালাইজড একটা আইটেম, যেটাতে আসলে সার্ভিসও বলতে হয় এবং আপনার বাণিজ্যও বলতে হবে। কিন্তু দুটো জায়গাতে একটা বিরোধ আছে। যেমন বাণিজ্যের মূলনীতি হলো মুনাফার সর্বোচ্চকরণ। যত বেশি মুনাফা একটি বাণিজ্য করতে পারে, সেটি সেই বাণিজ্যের সাফল্য। আবার সেবার ক্ষেত্রে যত বেশি ছাড় দেওয়া যায়, যত বেশি ভর্তুকি দেওয়া যায়, যত কম টাকায় মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সেটি সেবার সাফল্য। তাহলে ওষুধের ভেতরে দুটো কিভাবে সমন্বয় হয়? আসলে এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আপনি আমাকে জিজ্ঞেস করেছেন। অবশ্যই আমরা যারা ইন্ডাস্ট্রিতে আছি, সেখানে আমাদের ইন্ডাস্ট্রিতেও কিন্তু অনেক বড় পরিমাণের স্পেশালাইজেশন আমাদের করতে হয় এবং এখানে একটা বড় একটা ডিমান্ড আছে। ওষুধ আমরা ধরেন, আপনি যদি 1983 কথায় আমরা বলতাম, স্বাধীনতার পরে, স্বাধীনতার আগে আমাদের ওষুধ শিল্পটা কিন্তু মাল্টিন্যাশনাল কর্পোরেশনসগুলো এটাকে নিয়ন্ত্রণ করত। তার মানে আমাদের দেশের যত ওষুধ ছিল সেগুলো কিন্তু বিদেশ থেকে আসতো আমাদের কাছে। তারপর 86-এ একটা আইন করা হয়, যেখানে আমাদের যে ওষুধ শিল্পটা আছে ওটাকে আমরা ডেভেলপ করি। সেখানে কিন্তু দেখা যায় এই যে 83 থেকে 2017 এর মধ্যে আমাদের নিজস্ব ইন্ডাস্ট্রিতে আমরা এখন 200টা রেজিস্টার্ড ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছি, যেখানে অ্যাবাউট 10টা কোম্পানি আমাদের 80% অফ আমাদের ওষুধগুলো সাপ্লাই দিচ্ছে। এবং সেখানে দেখা যাচ্ছে যে মাল্টিন্যাশনাল কর্পোরেশনসগুলো ছিল, মানে বাইরে যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিজগুলো ছিল, তারা এখন মাত্র 9টা প্রোডাকশনে আছে বাংলাদেশে এবং তারা কিন্তু ওই টপ 10 এর মধ্যেও নাই। আর এটা হওয়াতে যেটা হয়েছে যে ওষুধের মান ভালো আছে, কারণ আমরা অবশ্যই একটা রেগুলেটেড ইন্ডাস্ট্রি। এখানে তো আপনি প্রচুর পরিমাণের রেগুলেশনস আছে, স্যার আমাদেরকে আরো ভালোভাবে ওটা আপনাদের বোঝাবে। সেখানে আমরা মান ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডসে রেখে আমরা কিন্তু দাম অনেক কমিয়ে এনেছি। আপনি ধরেন যেটা আপনার SKNF একটা ইনহেলার করে,
সেটা আপনি বাজারে ওটার দাম হচ্ছে আপনার 1200 টাকা। সেম জিনিস আমরা বেক্সিমকোতে করছি, সেটার দাম মাত্র 200 টাকা। এখানে কিন্তু 1000 টাকার অবদান আছে। এরকম ভাবে আপনি যদি এখন আমাদের অ্যান্টিবায়োটিক্সগুলো দেখেন, আমাদের যদি এই অ্যান্টিবায়োটিক্সগুলো বাইরে থেকে আনা লাগতো, সেখানে কিন্তু আমাদের একটা অ্যান্টিবায়োটিক কিনতে হাজার হাজার টাকা লেগে যেত। যেহেতু আমরা দেশে এটাকে প্রডিউস করছি এবং দেশে মান সম্পূর্ণভাবে এটাকে করছি, সেখানে কিন্তু এটা আমাদের মানুষদের জন্য ক্রয় ক্ষমতার ভিতরে চলে এসছে। তাই এখন বলতে হবে, হ্যাঁ আমরা একটা অনেক বড় একটা সায়েন্টিফিক রেগুলারাইজ স্পেশালাইজ একটা ইন্ডাস্ট্রি। এখানে অবশ্যই আমরা যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছি, আমরা তো সব ক্ষেত্রে বিবেচনা করেই কিন্তু এই ইন্ডাস্ট্রিতে এসছি। এখানে হ্যাঁ আপনি অন্য বিজনেসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্রেক ইভেনে আসা কিংবা লাভ করাটা অনেক সহজ হয় অনেক ক্ষেত্রে, কিন্তু আমাদের ক্ষেত্রে এখানে আমাদের প্রচুর পরিমাণে শ্রম দিতে হয়, প্রচুর পরিমাণে অবস্টিকলসগুলো পার হতে হয়। প্লাস আমরা সবসময় স্ক্রুটিনির ভিতরে থাকি যে ওষুধের মান ভালো রাখতে হবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ওষুধ যাতে মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে আসে, সেগুলো দেখেও কিন্তু আমাদের ওভাবে আপনার আলোচনায় বিদেশ প্রসঙ্গ এসেছে, আমি আবারও আপনার কাছে ফিরবো। বিদেশ প্রসঙ্গে আমার অনেক প্রশ্ন আছে। জেনারেল মোস্তাফিজুর রহমান, আপনারা ওষুধ প্রশাসন বাংলাদেশে নিয়ন্ত্রণ করেন, আপনারা যখন ওষুধের সামগ্রিক বিষয়গুলো নিয়ন্ত্রণ করেন, আপনারা কিভাবে দেখেন ওষুধ শিল্পকে? এটি কি একটি ব্যবসা হিসেবে দেখে নিয়ন্ত্রণ করেন, নাকি জনগণের জন্য একটি সেবার জায়গা সেটি ভেবে নিয়ন্ত্রণ করেন? না, আমি বলবো যে থ্যাংক ইউ ভেরি মাচ ফর আস্কিং গুড কোয়েশ্চেন। যে প্রথম কথা হলো যে ওষুধের একটা অ্যাবসলিউটলি একটা সেবা খাতেই হবে, কারণ চিকিৎসা সেবার আপনি মেইন কম্পোনেন্ট হলো একটা মেডিসিন। উইদাউট গুড কোয়ালিটি মেডিসিন ইউ ক্যানট ডু এনিথিং চিকিৎসার ব্যাপারে অন্তত। কারণ আপনি যতই বড় ডাক্তার বড় এফার্সিস করা বা মনে করেন যে উনি প্রপারলি ডায়াগনোসিস করলো, ডায়াগনস্টিক এলিমেন্ট ইজ গুড, এভরিথিং ইজ গুড, ইউ ডায়াগনোজ হিজ সামবডি ইজ সাফারিং ফ্রম ক্যান্সার, বাট অ্যান্টি ক্যান্সার ড্রাগটা যদি ভালো না হয়, এটা সম্পূর্ণ কিন্তু বৃথা যায়। অতএব এটা কিন্তু ডেডিকেশন ফ্রম ভেরি বিগিনিং, মানে ওষুধের সৃষ্টির প্রথম থেকে কিন্তু এটা সেবার মনোবৃত্তি নিয়ে মানুষ এগিয়ে আসছে। যদি ইতিহাস ধরে আমরা পেনিসিলিন, আলেকজান্ডার ফ্লেমিং কিন্তু ব্যবসা করার জন্য পেনিসিলিন আবিষ্কার করেননি, এটা ওই থেকে কিন্তু এইভাবে ভেরি ডেডিকেটেড পার্সন যারা দোজ হু ওয়ান্টস দেয়ার যে টু সার্ভ পিপল, তারাই কিন্তু এই প্রফেশনে আসছে, এইভাবে এটা ডেভেলপ করে আসছে। এবং এই পর্যন্ত কিন্তু ওষুধের ইতিহাস কিন্তু এরকমই, যে এটা দিয়ে মানুষকে রোগ থেকে মুক্তি দিতে চায়। একটা মানুষ পেটের ব্যথায় কোকড়াচ্ছে, কাঁপতাচ্ছে, কোথাও সামহার শি ইজ রোলিং ইন দ্য ফ্লোর, অ্যান্ড মেডিসিন ইউজ হয় to relieve him or her, that patient. অতএব অ্যাবসলিউটলি ইট ইজ সেবা খাত। এবং ওদিকে তবে ম্যাডাম যেটা বললেন যে ইটস রিলেটেড উইথ বিজনেস অলসো, বিজনেস ইজ পার্ট, আদারওয়াইজ আজকে ওষুধ শিল্পও কিন্তু এই জায়গায় আসতো না। কেউ যদি ইনভেস্ট না করতো, যদি ভেরি কোয়ালিফাইড পার্সন অথবা ইন্টেলেকচুয়াল পার্সন যদি না এই প্রফেশনে আসতো, তাহলে কিন্তু এটা এইভাবে মানে এই জায়গাতে দাঁড়াতো না। অথবা আবিষ্কার আজকে ওষুধের ইজ এ সায়েন্টিফিক প্রুফ, সায়েন্টিফিক্যালি proved that the medicine is a different type of product. It's not a product like others, একটা কাপড় কিনলেন আপনি পড়লেন না পড়লে এটা ছেড়ে দিলেন, কিন্তু মেডিসিন নো, ইউ ক্যানট টেক রিস্ক, বিকজ এটার এক নম্বর হলো আমি থেরাপিউটিক ইফেক্ট চাই, ক্যান্সার ভালো হতে হবে, অথবা তার পেটের ব্যথাটা ভালো হতে হবে, তার পেপটিক আলসার হয়েছে তার রিলিভ হতে হবে, অথবা না হলে কিন্তু এই জিনিসটা আবার এটা একটা কেমিক্যাল, it's a chemical going inside the body and it will act. That is why it very specific and tested, and a lot of screening is going on to come to the market. এটা আসার জন্য কিন্তু হিউজ কতগুলা সিস্টেমের মধ্যে দিয়ে আসে। একটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি যেভাবে আমি রেগুলেটর হিসাবে এবং ডিজি হিসাবে আমি বলবো যে একটা ইন্ডাস্ট্রি, ফার্মা ইন্ডাস্ট্রি যেভাবে ফোকাস থাকে, যেভাবে মিররের সামনে থাকে, এভাবে কিন্তু অন্য কোনো ইন্ডাস্ট্রি এভাবে কখনোই থাকে না। অল দ্য টাইম স্টার্টিং ফ্রম একটা প্রজেক্ট অ্যাপ্রুভাল থেকে আরম্ভ করে
তার প্রোডাকশন, তার জিএমপি, তার মার্কেটিং, তার স্টোরিং, তার ট্রান্সপোর্টেশন এবং তার ফাইনাল ডেস্টিনেশন থেকে এভরিথিং কিন্তু ফোকাস, হাইলি জেনারেল মুস্তাফিজুর রহমানের কথা সূত্র ধরে বলি, যেহেতু একটি রাসায়নিক মানুষের শরীরে যাচ্ছে, মানুষের স্বাস্থ্য, তার জীবন মরণের ব্যাপার খুব জড়িত ওষুধের, এবং দেশের বাইরে আমেরিকাতে, কানাডাতে, ওইসব দেশগুলোতে অহরহ দেখা যায় যে ওষুধের বিজ্ঞাপন পত্রিকাতে আসছে, টেলিভিশনে আসছে, এবং সেখানে ডিটেইল ওষুধের ব্যাপারে জানানো হয়ে থাকে। বাংলাদেশের মানুষেরও তো জানার অধিকার আছে, কিন্তু তারা তো সেটা জানার সুযোগ পাচ্ছে না। কি বলবেন? আসলে এখানেও তো আমরা দেখছি যে আমাদের ওষুধের বিজ্ঞাপন তো যাচ্ছে, এমন তো না যে কিছুই যাচ্ছে না। আমাদের যখনই একটা নতুন ওষুধ বেরোচ্ছে, সেটা নিয়ে আমরা যারা এই ব্যবসায় আছি, আমাদের কিন্তু মেডিকেল অফিসার্সরা আছে, যারা কিন্তু ক্রমাগতভাবে আমাদের সবচেয়ে বড় ওয়ার্কফোর্সই হচ্ছে কিন্তু আমাদের মেডিকেল ইনফরমেশন অফিসার্স। প্রত্যেকটা ওষুধ যখন আমরা প্রডিউস করি, তারা কিন্তু আপনার প্রমোশন ম্যাটেরিয়াল নিয়ে, সিডি হোক, সিডির মাধ্যমে হোক, আপনার ইয়ের মাধ্যমে, ওরা কিন্তু যাচ্ছে, ডক্টরসদের কাছে যাচ্ছে, এবং ডক্টরসদেরকে জানানো হচ্ছে যে এই ওষুধটার এই কারণে ব্যবহার হচ্ছে এবং এই ক্ষেত্রে এগুলো ব্যবহার করা উচিত। এখন আপনি যদি বলেন যে আমাদের এই ওষুধটা যদি সরাসরি ক্রেতাদের, মানে যারা পেশেন্টস, তাদেরকে যদি বলা হয়, আসলে এটা তো ইট ডাজন্ট পারটেইন টু দেম, তাদের তো এটা জানার দরকার আসলে সেইভাবে নাই। আচ্ছা, এর আগে আমি একটা প্রতিবেদন থেকে আমি আপনাকে শুধু দুটো লাইন পড়ে শোনাই, যে আগ্রাসী ওষুধ বাণিজ্যে ক্রেতা স্বার্থ উপেক্ষিত, বাংলাদেশ প্রতিদিন বলছে মান নিয়ে অন্ধকারে সফাই। সেখানে একটা লাইন বলা আছে যে ওষুধের দাম, মান ও কার্যকারিতা সম্পর্কে গণমাধ্যমে প্রচারের সুযোগ না থাকায় জীবন রক্ষাকারী ওষুধ এখন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, আপনি যেটি বলছেন মেডিকেল অফিসার সহ মধ্যস্বত্বভোগীদের মুনাফার বাহন হয়ে পড়েছে। অসুখে বিসুখে সাধারণ মানুষ ফার্মেসি এবং ডাক্তারের উপরেই নির্ভর করছেন। আচ্ছা, এখানে আমার ধরেন একটা অসুখ হয়েছে, ক্যান্সার হয়েছে, ওকে, আমি তো অবভিয়াসলি আমার ডায়াগনোসিসও তো একটা ডক্টরই করে দিবে। জি, অবশ্যই। আমার তো সেই দক্ষতাও নেই কিংবা সেই ক্ষমতাও নেই যে আমার কেমিক্যালি এই ওষুধটার কি আছে কি নাই, মানে হাউ ইটস মেড, এটা জানারও তো আমার দরকার নাই আসলে, তাই না? এখন আমাকে যখন একটা ডক্টর একটা ওষুধ প্রেসক্রাইব করে দেয়, আমি অ্যাজ আ কনজিউমার I have the right to know its generic name, যে আচ্ছা আমাকে এই ওষুধটা একটা ডক্টর লিখে দিয়েছে। তারপরে কিন্তু এই মার্কেটটা কিন্তু এত রেগুলারাইজ না যে আমি একটা ওষুধের ফার্মেসিতে যে আমি সেই ওষুধটা কিনে বাক্সের ভিতরে যে ইনসার্টটা আছে, আমাদের কিন্তু ইনসার্টস আছে যেখানে কিন্তু এভরিথিং পুরো ডিটেইলে সবকিছু লেখা আছে, যে ডোসেজ কখন কয়বার নিবে, থেরাপিউটিক এফেক্টস কি কি আছে, এটা ভিতরে কি কি আছে, সাইড এফেক্টস কি, এগুলো কিন্তু সব একদম মানে খুব সুন্দরভাবে এই ম্যাটেরিয়ালসগুলো লেখা আছে। একদম প্রত্যেকটা বাক্সের ভিতরে আপনি দেখবেন ছোট একটা লিফলেট আমরা দিয়ে লিটারেচার, এবং এই ইনসার্টসগুলো কিন্তু আমাদের ডিজিডিএ থেকে অ্যাপ্রুভাল নিয়ে, এবং এটাকে কিন্তু আমরা খুব লক এন্ড কিয়ের ভিতরে রাখতে হয়। এটা কিন্তু আমরা যে সেই জায়গায় কিন্তু ফেলে রাখতে পারি না, দে আর ভেরি রেগুলারাইজ। কিন্তু এটা কিন্তু প্রত্যেকটা রোগীর কাছে কিন্তু যাচ্ছে। আপনি যখনই আমার ওষুধটা কিনছেন তখন কিন্তু ইনসার্টটা পুরোই চলে যাচ্ছে। কিন্তু এখন অনেকগুলো অসুখ আছে, যেরকম আপনি যদি নাপার কথা বলেন কিংবা আপনার কিছু ওটিসি ড্রাগস থাকে, ওটিসি ড্রাগস, হ্যাঁ, ওভার দ্য কাউন্টার ড্রাগস, সেখানে কিন্তু আমাদের অবশ্যই অ্যাডভার্টাইজমেন্টস যাচ্ছে, আমরা সেগুলো ক্রমাগতভাবে দেখছি। এটা কিন্তু দ্যাটস নট রেগুলারাইজড, এটা কিন্তু আমাদের দেশেও কিন্তু যাচ্ছে না বলে কিন্তু আপনি বলতে পারেন না। কিন্তু অনেক ক্ষেত্রে অনেক ওষুধ আছে যেগুলো আসলে
ক্রেতাদের সেরকম ভাবে এটা জানা আরেকটা বিষয় আছে, কিনা রোগ নির্ণয় অবশ্যই চিকিৎসক করবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, এবং কোন রোগের জন্য কোন ওষুধ খেতে হবে সেটিও চিকিৎসক ঠিক করে দেবেন। এই ব্যাপারে আমাদের সবাইকে মানতে হবে, এটাই নিয়ম, না হয়তো চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়বে। অবশ্যই। কিন্তু কথা হলো ওষুধ বিভিন্ন কোম্পানি তৈরি করছে, এখন কোন কোম্পানির ওষুধের মান ভালো, দামে কিছুটা কম, সেটা তো নিশ্চয়ই জানার অধিকার সাধারণ মানুষের আছে। বিজ্ঞাপনের মাধ্যমে বা সংবাদপত্রের বা গণমাধ্যমের মাধ্যমে এটা তো জানানো যায়। এখন আমি একটা কথা বলি, সাধারণ মানুষ নিশ্চয়ই দাম এবং মানের বাইরে আর কিছু জানতে চায় না। আচ্ছা, আমি এখানে একটু বলবো, স্যার আমার সাথে একমত হবে আমি আশা করি। এগেন স্যার কিন্তু খুব সুন্দরভাবে বলেছে, এই শিল্পটা কিন্তু আপনার রেডিমেড গার্মেন্টসের শিল্প না, এটা একটা মুদির দোকানও না, ইটস ভেরি সফিস্টিকেটেড। আমরা যারা এখানে এসছি আমরা কিন্তু অনেক রেগুলেটরি বডিজ পার হয়ে কিন্তু আমাদের ওষুধটা আপনাদের কাছে মার্কেটে আসে। সেখানে কিন্তু প্রতি ক্ষেত্রে আমি যেটা ইনসার্টের কথা বললাম, এটা থেকে শুরু করে আমাদের এপিআই বলেন, আমাদের প্রত্যেকটা স্টেপে। জি, শারিতা মিল্লাত, তাহলে ভারত, আমেরিকা, কানাডা, ওই দেশগুলো কিভাবে পারে? ওরা কি পাচ্ছে? ওরা পত্রিকায় বিজ্ঞাপন দিচ্ছে, ওষুধের গণমাধ্যমে প্রকাশ করছে, ওষুধের তথ্য সম্পর্কে জানছে। আমরাও তো না দিয়া তো নেই। ঠিক আছে, কতটুকু জানছে মানুষ? জেনারেল মুস্তাফিজুর রহমান। না, আপনি ঠিকই বলেছেন, মানুষ যত জানে ততই মানে জিনিসটা ওপেন হয়ে যায় এবং পিপল ক্যান সিলেক্ট হিজ ওন প্রোডাক্ট। বাট আমি বলবো যে যেই কথাটা রেস্ট্রিক্টেড বিজ্ঞাপন ইজ নট ট্রু। আমরা বলি যে বাট ইট ইজ রেগুলেটেড, আমরা বলি রেগুলেটেড ইন দ্যাট বিজ্ঞাপন দেওয়া যাচ্ছে, দিচ্ছি আমরা বিজ্ঞাপন আশঙ্কা। আই ক্যান শো ইউ এ লট অফ এভিডেন্স। আজকের ব্যাপারটা আপনি বাংলাদেশ প্রতিদিন যেটা থেকে আপনি ইয়ে করলেন, এটার পিছনে দেখেন কেমিস্ট ল্যাবরেটরিজের একটা ইয়ে আছে, বরিশালের একটা কোম্পানি প্লাটিনাম অ্যাওয়ার্ড পেয়েছে। এই যে ফার্মাসিউটিক্যালস, কিন্তু কেমিস্ট তার ইয়ে আছে, আপনার ফার্মাসিউটিক্যালস আছে, তার ইউনানি আছে, আয়ুর্বেদিক আছে, হার্বাল আছে, অল। তারা একটা প্লাটিনাম অ্যাওয়ার্ড পেয়েছে আমেরিকা থেকে। ইট ইজ ডিসপ্লেড ইন দ্য আপনার ব্যাক পেজ আজকেরটাতেই, মানে সামনের পাতায় হলো রেস্ট্রিক্টেড, পিছনের পাতায় হলো অ্যাড। আমি আবার ভিতরে যদি যান, যে মেডিকেল প্রমোশন অফিসারের এ লট আপনি এইটার ভিতরে পাবেন না আরও 4-5টা। কারণ ফার্মাসিউটিক্যালস লিখছে যে ফার্মাসিউটিক্যালসের অবদান ইজ ভেরি ফিউ ফর বিজ্ঞাপনে 6,000 কোটি টাকার মধ্যে বা ফার্মাসি। আমি আমি বলবো এটা 50 to 60% অবদান ফার্মাসিউটিক্যালসের। আপনি ইচ অ্যান্ড এভরি পেপারে ভিতরে যান, দেখবেন আপনি প্রমোশন অফিসার রিকোয়ার্ড এর অ্যাড থাকে, না হলে আর 10টা আপনি যে কোনো পেপারে। এটা হু ইজ গিভিং দিস, ইট ইজ এ ফার্মাসিউটিক্যাল সেক্টর। প্রোডাক্টের আপনি রেনেটার আপনি দেখবেন প্রথম পাতায় আপনার বাংলাদেশ প্রতিদিনের, না হয় 3 মাস ধরে রেনেটা ম্যাক্সপ্লোর ইয়ে দিয়েছে, যে অনলাইনে আপনি চেক করবেন কীভাবে এটা প্রোডাক্টটা কি, এটা কি ইজ ডেফিনেটলি গিভেন। আমি বলবো আগে কিছুটা আরও রেস্ট্রিকশন ছিল। আমি আসার পরে 2.5 years আমি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে এসেছি, আমি আসার বলছি নো, এটা পিপল হ্যাজ অল দ্য রাইট টু নো। যদি কেউ হয়, শুধু আমরা কোথায় দেখবো এটা অ্যাবিউজ যাতে না হয়। আমি মনে করি এখন আপনি ম্যালেরিয়াতে ইউজ হয় এটা বললে, ম্যালেরিয়া না, একটা ড্রাগ কিন্তু ডিফারেন্ট, যেমন আপনি ফ্লাজিল, ইট অ্যাক্টস এজ অ্যান্টিবায়োটিক, এনারবিক ব্যাকটেরিয়া এগেইনস্টে কাজ করে, আবার এটা কিন্তু আপনার ডিসেন্ট্রিতেও কাজ করে। অতএব এখন হু উইল টেক ইট, পিপল যদি ওইভাবে যায় তাহলে পিপল ক্যান মিস ইউজ। দ্যাট ইজ ওয়াই আমরা একটা বলি যে না, আপনি ইন্ডিভিজুয়াল কোম্পানির মানে আপনার কোম্পানির একটা সাইড আপনি বলতে পারেন, যাতে মানুষের কোনো কারণে এটা ক্ষতি না, পাবলিক হেলথে যাতে কোনো ইম্প্যাক্ট না, এই জিনিসটা আমরা দেখি। আদার দেন আমরা কোনো রেস্ট্রিকশন করি না। জি, একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, দর্শকের ফোন নেই। দর্শক, আপনার নাম পরিচয় বলে আপনার প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রায়হান বলছি মিরপুর থেকে। বলুন। আচ্ছা, বেসিক্যালি আমরা যে ওষুধগুলো খাচ্ছি, আমরা প্রতিনিয়ত বিভিন্ন কোম্পানির ওষুধ সেবন করছি, কিন্তু এখানে কিন্তু বিভিন্ন ভেজাল আমরা দেখতে পারি। বিভিন্ন ভেজাল দেখা যায়, যেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ইভেন আমাদের বিভিন্ন ডিজিজ হতে পারে। কিন্তু এই যে ভেজাল ওষুধগুলো, এগুলো আমরা কিভাবে সিলেক্ট করতে পারি, বা আদৌ কোনো ওয়ে আছে কিনা যে আমরা এখান থেকে প্রোটেক্ট পেতে পারি? না, প্লিজ আপনি যদি বলতেন। জি, ক্রেতা কিভাবে বুঝবেন কোন ওষুধ ভেজাল, কোন ওষুধ খাঁটি, তাই তো? আমরা বিরতি থেকে ফিরে এসে এই প্রশ্নের জবাব দেব। দর্শক, আমরা একটা বিরতিতে নিচ্ছি। আশা করছি বিরতির পর আমরা স্বাধীনতা চিকিৎসক পরিষদ সাচিপের সভাপতি অধ্যাপক ইকবাল আর্সেনালের সঙ্গে সংযুক্ত হতে পারবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন।
আবারও স্বাগত। আপনারা দেখছেন বিশ সংলাপ। একজন দর্শক ফোন করেছেন, সারিতা মিল্লাত। উনি জানতে চান কিভাবে উনি বুঝবেন যে উনি ভালো ওষুধটা কিনেছেন, ভেজাল নয়। আচ্ছা, যেটা স্যার আমাদের খুব সুন্দরভাবে বললো যে আমাদের কোম্পানিটা কিন্তু আমাদের পুরো ইন্ডাস্ট্রিটা খুব রেগুলেটেড। এখানে যেটা হয় যে কোনো ওষুধ যখন আমরা বানাই একদম অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টের থেকে শুরু করে এক্সিপিয়েন্সের থেকে শুরু করে এগুলো কিন্তু এভরিথিং ইজ মনিটরড। আর আমরা ফার্মাকোপিয়া বলে একটা বই আছে যেটার মাধ্যমে যেটার রেসিপি রান্নার মতনই অনেকটা রেসিপি ফলো করে আমরা কিন্তু এই ওষুধগুলো বানাই এবং এই ওষুধগুলো কিন্তু বায়োটেস্টিংয়ের জন্য যায় ল্যাবরেটরিতে, যেখানে আমরা ব্যাচ বানানোর আগে এগুলো ল্যাব ফেসিলিটিসে যে এগুলোর ডকুমেন্টসগুলো পাড়ায় বেরোনোর পরে এগুলো অ্যাপ্রুভালের জন্য আবার ডিজিডিএতে যায়। যখন সব কিছু ঠিক থাকে এবং আমরা প্রত্যেকটা ব্যাচ যখন বানাই, ওষুধের ব্যাচগুলো যখন বানানো হয় সেগুলো কিন্তু রিটেনশন স্যাম্পলগুলোও কিন্তু আমরা রেখে দিই, যাতে ধরেন আজকে আপনি আমার ওষুধ খেলেন, আপনি সেই ওষুধটা খাওয়ার পরে দেখলেন যে এখানে ভেজাল আছে কিংবা এটার একটা সাইড এফেক্ট হলো যেটার কারণে আপনি অসুস্থ হয়ে পড়লেন কিংবা খুব খারাপ ক্ষেত্রে ইউ কুড লুজ ইউর লাইফ, সেটা কিন্তু এই ওষুধের ব্যাচ কিন্তু আবার চলে যায় ইন্সপেকশনে, সেখানে যে ওরা দেখে যে অসুবিধাটা কি আছে। এখানে যদি অসুবিধাটা পাওয়া যায়, যে প্রক্রিয়ায় ওষুধ উৎপাদন হয় এবং বাজারজাত হয় সেখানে ভেজাল হওয়ার সুযোগ নেই বলছেন আপনি? নেই বললেই চলে। কিন্তু গত এক বছর আগেও আমরা পত্রিকায় রিপোর্ট দেখেছি একটি নামি দামি প্রতিষ্ঠানের অ্যান্টিবায়োটিক হিউজ পরিমাণ উদ্ধার করেছে প্রশাসন, সেগুলো ভেজাল ছিল। সেখানে এখন একটা কথা আছে যে এখানে ছোট ছোট কিছু ইন্ডাস্ট্রিজ গড়ে উঠেছে, ব্যাকডোর ইন্ডাস্ট্রিজ, যেখানে তারা আমাদের ইনসার্টস, আমাদের প্যাকেজিং, আমাদের সব নিয়ে তারা পিছনে বসে একটা কারখানায় এই একটা বড় হাড়ির মধ্যে চক পাউডার মিলিয়ে সেগুলো তারা ছেড়ে দিচ্ছে। এখন ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু নো আসলেও কি আমরা ওটা প্রডিউস করেছি না এরকম একটা ব্যাগ ফ্যাক্টরি করেছে। এই তো কিছুদিন আগে অভিযান চালানো হয়েছিল যেখানে ওভার 64 কোম্পানিজ, 64টা কোম্পানি কিন্তু আমরা বন্ধ করে দিয়েছি এবং their licenses were revoked। এখন আমরা যারা আছি আমাদের 156টা কোম্পানিজ আছে যারা আমরা ওষুধ সম্পূর্ণভাবে আমরা এটা প্রডিউস করছি। আমাদের দেশ কিন্তু একটা 16 কোটি মানুষের দেশ, সেখানে আপনি যদি আমাদের পার্শ্ববর্তী এলাকায় যারা ওষুধ প্রোডাকশনে যায়, যেরকম চায়না বলেন, ইন্ডিয়া বলেন, তাদের কিন্তু আমরা প্রায় শুনি, স্পেশালি আমরা যারা ওষুধ সেক্টরে আছে, যে এখানে ভেজাল ওষুধ এবং খারাপ ওষুধ খেয়ে অনেক বাচ্চারা মারা গিয়েছে। এরকম একটা ইনসিডেন্ট আমাদের হয়েছিল বোধহয় 1985-এ, যেখানে একটা টেইন্টেড একটা ব্যাচ বেরিয়েছিল, যেখানে কয়েকজন শিশু খুবই খারাপ, মানে একটা লাইফও যদি আমরা লুজ, এটা নিয়ে মামলা হয়েছিল, প্যারাসিটামল নিয়ে মামলাও হয়েছিল। সেটা আমি তো বলি করে অনেক শিশু মারা গিয়েছিল, এই নিয়ে নানা রকমের কথা হয়েছিল, কিন্তু সেটাও কিন্তু 30 বছর 32 বছর আগের ঘটনা। এখন কিন্তু আমরা কিন্তু ওখান থেকে অনেক এগিয়ে এসেছি। আমাদের ওষুধের ইন্ডাস্ট্রি কিন্তু হাইলি রেগুলারাইজড বাই ডিজি। আমি একটু যোগ করতে চাই সাথে আর কি প্রশ্নটা একটু বলি আপনাকে, যে আমাদের ক্রেতাদের মাথায় ভেজাল ওষুধ খাচ্ছি এই ভাবনাই আসবে না কবে? না, আপনি ঠিকই বলেছেন। আমরা উই আর মানে ডুইং এ লট অফ জব যে টু এনশিওর যে মানে যারা ভোক্তা আছে তাদের রাইটটা যাতে এস্টাবলিশ করা যায়, বিকজ গভর্নমেন্টের একটা কমিটমেন্ট আছে টু দ্য পিপল যে আমরা একটা সেফ, ইফেক্টিভ এবং কোয়ালিটি মেডিসিন দেবো ইন অ্যাফোর্ডেবল প্রাইস। তো এই ইয়েতে কিন্তু উই আর ওয়ার্কিং অন ইট। আমি আপনাকে একটু বলবো যে আমরা ফার্মাসিউটিক্যাল সেক্টর যেগুলো আছে, ইন্ডাস্ট্রিগুলো কিন্তু ভেরি সফিস্টিকেটেড এবং তারা কিন্তু ভালো মানে উঠতে পারে, কিন্তু যখন সে এটা ফার্মাসিতে আসে তখন তার এই কোয়ালিটি থাকছে না। দ্যাট ইজ ওয়াই আমরা ফোকাস করেছি মডেল ফার্মাসি। মডেল ফার্মাসি এস্টাবলিশ করতে চেয়েছি এই কারণে যে এই জায়গাতে একজন ফার্মাসিস্ট থাকবে, এই জায়গাতে মানসম্মত থাকবে, এই যা ডকুমেন্টেড থাকতে হবে। কারণ ফেক কাউন্টারফেট মেডিসিন যেগুলো আসে, যেগুলো অন্য সোর্স থেকে আসতেছে, এটা কিন্তু তার কোনো ভাউচার দেয় না, তাদের কোনো কোম্পানি কোনো কিন্তু লেভেল নেই। তো দ্যাট ইজ ওয়াই তারা কিন্তু কোনো না কোনো কোম্পানির লেভেলটা ইউজ করে। তো দ্যাট ইজ ওয়াই আমরা বলছি নো, আপনারা যে কোনো জায়গাতে, আমরা কিন্তু প্রায় মোর দেন 200 ফার্মাসিতে আমরা ফাইন্ড করেছি যে আপনি ভাউচার রাখেন না কেন।
ভাউচার ছাড়া ওষুধ নিলে আমি মামলা করে দিয়েছি ওনাদের নামে, বিকজ ভাউচারটা থাকলে আমরা ধরতে পারি ব্যাকে যে আমরা চেক করে দেখতে পারি যে ওষুধটা ফেক হলে কার বিরুদ্ধে অ্যাকশন নেবে। এখন তো পাচ্ছি না কাউকে। তো দ্যাট ইজ ওয়াই আমরা বলি ইট ইজ ওয়ান অফ দ্য স্টেপ। নাম্বার 2 স্টেপ আমরা নিয়েছি একটা অনলাইন রিপোর্টিং সিস্টেম। আমরা এটা বলছি এই অনলাইন রিপোর্টিং অ্যাপটা দিয়ে আপনি ফেক কিনা এটা আপনি নিজেই চেক করে দেখতে পারবেন। নাম্বারটা দিয়ে আপনি চেক করলে একটা রিটার্ন মেসেজ আসবে, দিস ইউ হ্যাভ পারচেজ স্কোয়ারস প্রোডাক্ট অর বেক্সিমকো প্রোডাক্ট এরকম, অথবা ইউ ক্যান সেন্ড ওয়ান কমপ্লেইন। এটা দিয়ে আমি আরেকটা জিনিস বলবো ভোক্তার জন্য যে হোয়েনিভার ইউ পারচেজ মেডিসিন আপনি দেখেন এটার ভিতরে ড্রাগ রেজিস্ট্রেশন নাম্বারটা আছে কিনা, কারণ কিন্তু ফেক মেডিসিনে কিন্তু আপনার রেজিস্ট্রেশন নাম্বার থাকে না। 2 নম্বর হলো আপনি দেখেন ডেট এক্সপায়ারি কিনা, আপনি এইগুলো দেখে তারপর কোনো টেম্পারিং আছে কিনা এটি যদি দেখেন যে এইটা দেখে কিনলে কিন্তু আপনি ইয়ে না। আর বড় বড় কোম্পানিগুলো আমাদের 54 কোম্পানিজ সেন্ডিং দেয়ার প্রোডাক্টস অ্যাব্রড, আপনি ওগুলো দেখবা একটু কিপিং ট্র্যাক আপনি রাখতে পারেন। এগুলো আমরা মাঝে মাঝে টিভিতে দেয়, আমাদের ওয়েবসাইটে আছে, আমাদের ডিজিডিএর ওয়েবসাইটে আছে, আপনারা এটি দেখে ওইসব প্রোডাক্ট কিনতে পারেন। বিকজ Beximco is sending their product America. How? Because quality is the matter. Because is a stringent regulatory authority FDA, US FDA. তাদের কাছে যখন যায় এটা এমনি যায় না। অতএব আপনারা অধিক একটু নজর রাখবেন যাতে ভোক্তাদের জন্য আমার একটা হলো আর হলো এভাবে। আর কোথাও যদি আপনারা কোনো ইনফরমেশন পান তাহলে আমাদেরকে একটু জানান যে হোয়াট ইজ গোয়িং অন। জানলে আমরা পিউনিটিভ অ্যাকশন নিব, আমরা ব্যাকে যাব, এগুলো রুট আউট করবো ইনশাল্লাহ। উই আর ডুইং দিস থিং। জি, ওষুধ উৎপাদনের ক্ষেত্রে মান বজায় রইল, কিন্তু বিপণনের পর উনি বললেন যে গভর্নমেন্ট উদ্যোগ নিয়েছে কিছু ঢাকা শহরে আমি নিজেও কয়েকটি দেখেছি মডেল ফার্মেসি, যে মডেল ফার্মেসিগুলো এখন মডেল ফার্মেসি হিসেবে পরিচিত পেয়েছে, সেগুলো আগেই অনেক ভালো টিপটপ ফার্মেসি ছিল। এবং ঢাকা শহরে অনেক ফার্মেসি আছে, বিশেষ করে শাহবাগে, বিশেষ করে মিডফোর্ডে, বিশেষ করে হাসপাতাল কেন্দ্রিক বিভিন্ন জায়গাতে, পাড়ায় মহল্লায়, এখানে সেখানে। সেক্ষেত্রে ওষুধের মান উৎপাদন পর্যায়ে রাখার দায়িত্ব ধরে নিচ্ছে আপনাদের আছেই, বিপণনের পরেও সেই মান যেন বজায় থাকে দেখার দায়িত্ব কি ওষুধ শিল্প সমিতির নাকি ঔষধ প্রশাসন অধিদপ্তরের? আমাদের আমরা যারা প্রোডাকশনে গিয়েছি আমরা কিন্তু এনশিওর করি প্রত্যেকটা ওষুধের একটা টেম্পারেচারের মধ্যে রাখতে হয়, একটা সার্টেন কন্ডিশনের মধ্যে রাখতে হয়, যাতে ওষুধের মানটা আমাদের এক্সপায়ারি ডেট পর্যন্ত একদম ঠিক থাকে। সেটা কিন্তু আমরা আমাদের ডিপোতে আসা পর্যন্ত আমরা এটাকে একদম খুব সুন্দরভাবে আমরা মেনটেইন করি। কিন্তু এখানে দেখা যাচ্ছে যেটা আমাদের একটা বড় ধরনের একটা সমস্যা হয়ে গেছে, যে যতগুলো ফার্মেসি আছে বাংলাদেশে তার মধ্যে দেখা যাচ্ছে মাত্র 20% ইজ রেজিস্টার্ড। 1,19,000 আছে আমাদের রেজিস্টার্ড, আর প্রায় 19,000 সামথিং আছে আনরেজিস্টার্ড, এখন লাইসেন্স নাই। জি না, এখন তাহলে প্রশ্ন হলো যে যারা মডেল ফার্মেসি আছে, এটা ক্রেতাদের জন্য বা ভোক্তাদের জন্য আপনারা একটা অপশন তৈরি করলেন যে এটা ভালো জায়গা, হ্যাঁ এখানে আপনারা যেতে পারেন, গেলে এখানে আপনি ভালো ওষুধটা পাবেন, এটা একটা অপশন তৈরি হলো। কিন্তু বাকিদেরকে কেন বাধ্য করা যায় না যে তারাও এই পরিবেশ তৈরি করবে? আপনি হ্যাঁ জি বলেন। আমি আপনাকে কেন বলবো যে মডেল ফার্মেসি, ওয়াই ইউ হ্যাভ টেকেন দিস ইনিশিয়েটিভ, বিকজ আপনি ঠিকই বলেছেন যে ঢাকা শহরে যে ভালো ভালো যেগুলো ফার্মেসি এগুলোই টার্গেট করেছি আমরা। কেন করেছি? যে ভালোর সাথে দেখে অন্যরা যাতে এটার সাথে ম্যাচ করে। আমরা এটা একটা ইনিশিয়েটিভ নিয়েছি যে তাদের মাধ্যমে দেখাতে চাই দিস ইজ দ্য মডেল ফার্মেসি। আমরা একটা গভর্নমেন্টের একটা আছে যে একটা প্রজেক্ট অ্যাপ্রুভ করেছে যে আমরা সারা বাংলাদেশে 6,000 পিপলের জন্য একটা মডেল ফার্মেসি এস্টাবলিশ করব। বাই দিস টাইম ইজ এ পাইলটিং ইজ গোয়িং অন। পাইলটিংয়ে আমরা দেখাতে চাই দিস ইজ দ্য মডেল ফার্মেসি। এনে টেম্পারেচার মেনটেন করা হয়, এই জায়গায় একজন ফার্মাসিস্ট আছে যে রুগীকে এটা সম্পর্কে প্রপার ব্রিফিং করবে, কখন খাবে, খাওয়ার আগে না পরে, কোনো অ্যাডভার্স ইফেক্ট হলে কী করবে, এগুলো জিনিসকে যাতে ব্রিফ করে। আর সুন্দর করে একটা সুন্দর পরিবেশ দেয়, সুন্দর একটা এনভায়রনমেন্ট থাকে, যাতে বসার যাতে একটা স্পেস থাকে। এরকম যে কতগুলো আমরা রাজ ফার্মা, তামান্না, প্রেসক্রিপশন এই ঢাকা শহরে তাদের চেইন আছে সারা বাংলাদেশে। আপনার একিখান গ্রুপস অফ ইন্ডাস্ট্রি আর হেলথ ফাউন্ডেশন আছে, তারাও আমাদের কাছে আসছে যে সারা বাংলাদেশে আমরা আমাদের ফার্মেসি করব, বিকজ দে ওয়ান্টস টু সার্ভ পিপল,
হেল্প করতে চায়, মানুষকে সাহায্য করতে চায়, কোয়ালিটি সম্পর্কে মানুষ ওষুধটা দিতে চায়। আর এই জায়গাতে ডকুমেন্টেশন প্রপার থাকতে হবে। আমরা ডকুমেন্টগুলো চেক করি, আমাদের লোক প্রত্যেক সপ্তাহে 2 বার কি 3 বার মডেল ফার্মাসিগুলো ভিজিট করে রিপোর্ট দেয় ফার্মাসিস্টরা কি করছে, তারা কি রাখতেছে কিনা, একটা চেক করতেছে, ডেট এক্সপায়ারি মেডিসিন রাখতেছে কিনা, গুড প্র্যাকটিস প্রিপেয়ার করে। আমরা এই ফার্মাসিগুলো দেওয়ার পিছনে কিন্তু আরও আপনি যেটা বললেন ভালো ফার্মাসিস্টগুলো কেন চয়েস করলাম যে ওনারের কিছু ক্রেডিবিলিটি না থাকলে মানুষ কিন্তু ব্যবসা করতে যেতে পারে। লার্জ ফার্মার একটা ইমেজ আছে, আপনি তামান্না ফার্মেসির একটা ইমেজ আছে, আপনি প্রেসক্রিপশনের একটা ইমেজ আছে, ডক্টররা এটা আপনার ফার্মাসি দিয়ে তারা চালায়, ব্রিফ করে। আমরা শো করতে চাই সারা ওয়ার্ল্ডে যে সিস্টেম আছে এই সিস্টেম আমাদের আসতে হবে। যারা এটার সাথে কোপ আপ করবে তারা থাকবে ফিউচারে, আর বাকি সব আমরা বন্ধ করে দেবো। এইলা আমাদের প্ল্যান আর কি। বাকি সব আপনারা বন্ধ করে দিবেন? বন্ধ করে, যারা মডেল ফার্মেসি করবে না, আসবে না, এতে আমরা মানসম্মত ওষুধ যারা রাখতে পারবে না তাদেরকে আমরা ফার্মাসি ব্যবসা করতে দিব না। কবে থেকে এরকম? এইটা মানে একটু টাইম লাগবে, রাতারাতি কারণ এখন 2 লাখ দোকান তো আপনি একদিনে বন্ধ করে দিতে পারবেন না। মানুষের এমপ্লয়মেন্ট আছে, মানুষের ইয়ে আছে, আর আমরা ওষুধ তো পৌঁছাতে পারবো না আসলে, মানুষকে পৌঁছাতে হবে অনেক প্রত্যন্ত। আচ্ছা, এই বিষয়ে বিস্তারিত আলোচনা জায়গা যাওয়ার সুযোগ আছে। আমরা 575 মডেল ফার্মাসি সারা বাংলাদেশে রেডি আছে, 17টা ডিস্ট্রিক্টে আমরা মডেল ফার্মাসি করে ফেলছি। জি, আমি একটা বিরতি নিই, বিরতি থেকে ফিরে এসে আমরা আবারও আদর্শ একটি ওষুধ বিক্রি জায়গা বা মডেল ফার্মেসি নিয়ে কথা বলবো। দর্শক আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত বিশ সংলাপে। জেনারেল মুস্তাফিজুর রহমান, আপনারা ঢাকা শহরে এবং 17টি জেলায় ভালো ভালো শহরগুলোতে ক্রেতাদের অধিকার রক্ষা করছেন, ওষুধের মান ঠিক আছে, কিন্তু বাংলাদেশ তো আরও বড়, বাংলাদেশে অনেক উপজেলা আছে, অনেক গ্রাম আছে, তাদের কি হবে? আপনি ঠিকই বলেছেন যে এখন উপজেলাও কিন্তু এই যে একটা বিজনেস হাব হয়ে গেছে। এখন ওই জায়গাতেও আপনি একটা উপজেলাতে আমরা দেখি 100 থেকে 150 ফার্মাসি হয়ে গেছে। তার মানে পপুলেশনও একটা উপজেলাতে কিন্তু নট লেস দেন 10 to 15 লাখ মিনিমাম। তো এরকম একটা জায়গাতে আমরা এই মুহূর্তে জনবলের অভাব আছে। আমরা এই জনবল যাতে উপজেলাকে ফোকাস করে একটা টেবল অফ অর্গানাইজেশন ইকুইপমেন্ট বলি আমরা, ম্যান পাওয়ার একটা 2227 জনের একটা ম্যান পাওয়ার আমরা মন্ত্রণালয়ে জমা দিয়েছি। এই যে উপজেলা একটা অফিস করব, উপজেলাতে একজন ড্রাগ সুপার থাকবে, সেই উপজেলাটা দেখবে। উপজেলাতে অনেক ইন্ডাস্ট্রিও আছে, কিন্তু আপনি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিও আছে, অল্টারনেট মেডিসিন ইন্ডাস্ট্রিও আছে, এগুলো ফোকাস করা দরকার, ডে অ্যান্ড নাইট মনিটরিংয়ে রাখা দরকার। এইসব দিকে তাকিয়ে আমরা একটা ম্যান পাওয়ার পেয়েছি। ম্যান পাওয়ার পেয়ে গেলে উপজেলা লেভেল পর্যন্ত আমরা ইনশাআল্লাহ অফিস এস্টাবলিশ করব। ম্যান পাওয়ার পেয়ে গেলে তাহলে কি এখন আপনাদের ম্যান পাওয়ার জনবল সংকট আছে? এই মুহূর্তে জনবলের খুবই অভাব। আপনি যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ইজ এ ভেরি ফাস্ট ডেভেলপিং একটা সেক্টর। আপনি দেখেন ফার্মাসিতে এখন এই রোবোটিক সার্জারি আসছে, আপনি স্টেম সেল থেরাপি আসছে, আপনি যদি বলেন জেনোথেরাপি আসছে, আপনি ন্যানোথেরাপি আসছে। দিজ আর দ্য থিংস ইজ কামিং ভেরি ফাস্ট, বাংলাদেশে আসছে। আমরা কিছুদিন আগে একটা কর্ড ব্লাড আপনার ব্যাংকিং এর জন্য আমরা অনুমোদন দিয়ে দিয়েছি। স্টেম সেল থেরাপি প্র্যাকটিস বাংলাদেশে আরম্ভ হয়ে গেছে। এগুলো রেগুলেশনের মাধ্যমে আসতে হবে, না হয় কিন্তু একসময় কোপ আপ করতে পারে। কারণ ডেভেলপমেন্টের একটা পর্যায়ে কিন্তু যদি রেগুলেশন না থাকে, আপনি যদি প্রপার মনিটরিং না থাকে, এটা কিন্তু থাকবে না। কারণ রোবট দিয়ে আমার এক কলিগের ইন্ডিয়াতে চিকিৎসা করতে যে আর্টারি কেটে দিয়েছে, কিডনি টিউমার কাটতে যে রোবট, বিকজ যে রোবট চালাবে হি শুড বি ট্রেইনড। তার আরও ওই রোবটটা কি স্পেসিফিক কিনা, কে বানিয়েছে এটা, কোন দেশের তার স্পেসিফিসিটি, তার পারফেক্টনেস কতটুকু আছে রোবটে, এগুলো জাজ না করে যদি চলে যায় তাহলে কিন্তু হবে না। আমি এই দিকে তাকে আমি বলবো যে ম্যান পাওয়ার ইজ রিকোয়ার্ড, যে সব সরকারের এদিকে আমাদের দৃষ্টি আরও দিতে হবে। আমরা মাননীয় মন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী মহোদয়, আমাদের সচিব মহোদয়, তারা ইজ ভেরি সেন্সিটিভ অ্যাবাউট দিস ম্যাটার। তারা অতি সব টাইমের ভিতরে এটা ম্যান পাওয়ার দিবে বলেছে। আমরা ফোকাস করছি। আমরা এছাড়াও মানুষের এখন এই ম্যান পাওয়ার নিয়েও কিন্তু আমরা অনেকগুলো কাজ ধরেছি। দেখেন আপনি মেডিকেল ডিভাইস স্ট্যান্ট, আমরা কার্ডিয়াক স্ট্যান্টের আমরা দাম প্রাইস ফিক্স করে দেওয়াতে 50% প্রাইস কমে গেছে, কোয়ালিটি এনশিওর্ড হয়েছে। নন কোয়ালিটি যিনি মার্কেটে ঢুকতে পারবে না এখন, উইদাউট রেজিস্ট্রেশন। আপনি ইন্ট্রাওকুলার লেন্স আমরা রেজিস্ট্রেশন করে দিয়েছি। আমরা এখন অর্থোপেডিক্স যেগুলো আইটেম আছে, হিপ
রিপ্লেসমেন্ট, নি রিপ্লেসমেন্ট, এগুলো আমরা রেজিস্ট্রেশনের প্রসেস আছে, প্রাইস ফিক্স করে দিব। আমরা ফিউচারে আমাদের প্ল্যান আছে ব্লাড প্রোডাক্ট যেগুলো আছে, ব্লাড প্রোডাক্ট দিয়ে আপনি এখন ট্রান্সফিউশন রিলেটেড ডিজিজ, মানে যেটা আয়াট্রোজেনিক ডিজিজ বলে, মানে ডক্টরস আর ক্রিয়েটিং ডিজিজ ডিউ টু ট্রান্সফিউশন। আমি হেপাটাইটিস বি, সি, এইচআইভি, আমি ওদিন আপনার ইনফেকশন ডিজিজ হসপিটালে গিয়েছিলাম, 4টা রোগীর লোকের কথা বলেছি, এইচআইভি এইডস হয়েছে শুধু ট্রান্সফিউশনের জন্য। মানে এই রোগীগুলো ব্লাড নিয়েছিল, স্ক্রিন প্রপারলি করা হয় নাই, আনস্ক্রিন ব্লাড নিয়েছে বলে সাফারিং ফ্রম এইডস নাওডেজ ইনফেকশন ডিজিজ হসপিটালে ভর্তি আছে। তো এগুলো ভেরি সেন্সিটিভ এরিয়া, আমরা ফোকাস করছি, এগুলোতে কাজ করার জনবল দরকার, আমাদের কিছু ইনস্ট্রুমেন্ট দরকার আরও সফিস্টিকেটেড। এটা দিয়ে আমরা ব্লাড প্রোডাক্ট রেজিস্ট্রেশনের মারফতে আনবো, সো দ্যাট মানুষ যাতে একটা গুড কোয়ালিটি প্রোডাক্ট এবং অ্যাট দ্য টাইম অফ ট্রিটমেন্ট যাতে পায়। জি, একজন দর্শক আছেন আমাদের সঙ্গে। দর্শক, আপনার নাম পরিচয় বলে আপনার প্রশ্ন করুন। আমি ডক্টর হিমেল বলছি, বলুন। খুলনা থেকে। জি ডক্টর। স্বাস্থ্যমন্ত্রী আমাদের খুলনায় 5টি মডেল ফার্মেসি চালু করে গিয়েছিলেন। এর মধ্যে ছিল ফর্টিস হাসপাতাল, ইসলামী ব্যাংক হাসপাতাল, গাজী হাসপাতাল, বেরাজ মার্কেটের হাসান ফার্মেসি। কিন্তু আমরা খবর নিয়ে জানতে পেরেছি যে এসব ইয়েতে যে ফার্মাসিস্ট থাকার কথা, তারা এখন এটা ঠিকমতো মেনটেন করছে না। এইটা প্রশাসন কি এটা কোনো নজরদারি রাখবে নাকি? যে মডেল ফার্মেসি চালু করে গেল, কিন্তু মানুষ দেখা যাচ্ছে ফার্মাসিস্ট না থাকলে তো সেই সেবাটা পাচ্ছে না। এটা প্রশাসনের নজরদারি বাড়াবে, এটা আশা করছি। তারপর ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনকে আমি অবশ্যই চিকিৎসক হিসাবে ধন্যবাদ জানাতে চাই যে ইকুইপমেন্টগুলোর দামগুলো সব নিয়ন্ত্রণে এনেছে এবং আনার চেষ্টা করছে। এর জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। জি, আপনাকেও ধন্যবাদ। মহাপরিচালক ওষুধ প্রশাসন অধিদপ্তর জেনারেল মুস্তাফিজুর রহমান। জি, আমি যিনি প্রশ্ন করেছেন উনি ধন্যবাদ জানাই। যে পাশাপাশি আপনি যে কথাটা বলেছেন, ইট ইজ ইন মাই নলেজ, আমার কাছে আছে, কারণ আমি প্রত্যেক দিন আমার কাছে একটা রিপোর্ট আসে, প্রত্যেক জায়গাতে অনলাইনে আসে জিনিসটা, যে এই মুহূর্তে খুলনাতে 2টা ফার্মাসিতে তারা ফার্মাসি নিয়োগ নিয়ে দিয়েছিল, তারা এখন নাই ওই 2টা ফার্মাসিতে। আমরা করেছিলাম প্রায় 12টা, এর মধ্যে 2টাতে নাই। এখন ওই 2টার নাই কেন, এটা হচ্ছে যে সে ভালো অপরচুনিটি পেয়েছে, তো একটা ফার্মাসির ইন্ডাস্ট্রিতে চাকরি পেয়েছে, সে চাকরি ছেড়ে দিয়েছে, এখন নতুন একজন তারা এমপ্লয়মেন্ট করবে। আমাদের শর্ত আছে যে উইদাউট ফার্মাসি আমরা এই লোগোটা নিয়ে নিব। যদি কোথাও আমরা পাই যে আমি ঢাকাতেও কিন্তু 3টা ফার্মাসিতে এরকম ফার্মাসিস্ট আপনার এমপ্লয় দিয়েছে, কিন্তু পরবর্তীতে তারা রাখে নাই। আমি সাথে সাথে এক্সপ্লেনেশন এটা পাঠিয়েছি যে ওয়াই ইউ হ্যাভ ডান ইট এবং হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন অ্যাবাউট দিস ম্যাটার। এবং ওনারা লিখেছে 7 দিনের মধ্যে আবার এমপ্লয় করে আমাদেরকে জানিয়েছে, ওদের বায়োডাটা সহ এটা সহ আমাদের কাছে পাঠিয়েছে যে আমরা এমপ্লয় দিয়েছি। এবং ওই তারা সব জায়গাতেই এটা হলো যে বেটার অপরচুনিটি পেলে তো সে ছেড়ে চলে যায়। তো এটা একটা ট্রানজিশন পিরিয়ড উই আর পাসিং। আমাদের এখন 34টা ইউনিভার্সিটি ফার্মাসিস্ট প্রডিউস করছে। এখন ফার্মাসিস্টদের এমপ্লয়মেন্টের কিন্তু একটা ফ্যাক্টর, এই জায়গাতে আগে পাওয়া যেত না। আগে আমেরিকা ম্যাক্সিমাম ফার্মাসিস্ট চলে যেতে, এখন পাওয়া যায়। ইনশাল্লাহ আমরা ট্রেন করছি ফার্মাসিস্টদেরকে। ফার্মাসিস্ট প্রবলেম হবে না, আমরা এটা এমপ্লয়মেন্টের ব্যবস্থা করব। আর যারা এটা ফলো করবে না তাদেরকে আমরা লোগোগুলা গভর্নমেন্টের অ্যাক্রেডিটেশন আমরা রাখবো না, ওই দোকানে এটা মডেল ফার্মাসি হিসেবে থাকবে না, আমরা এটা নিয়ে নেব, যে ফার্মাসি থাকতেই হবে না। জি, সারিতা বিল্লাত, আপনাকে যেহেতু পাওয়া গেল একটি বিষয় আলাপ করি। এখন বাংলাদেশের ওষুধ শিল্প কপিরাইটের ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা পায়। বাংলাদেশ ভালো করছে, নিম্ন মধ্যময়ের দেশে পরিণত হয়েছে, মধ্যময়ের দেশের দিকে যাবে, এলডিসি থেকে উঠে যাবে, সেই সুবিধা তো খুব বেশি দিন থাকবে না। তখন ওষুধ শিল্পের জন্য কি কোনো আশঙ্কা থাকবে, নাকি সেটি ভালো করবে? কি মনে হয় আপনার? এখন আমরা তো জানি যে এই সুবিধা, ট্রিপসের সুবিধা আমরা পেয়েছিলাম 2003-এ। সেখানে কিন্তু 2016-তে আমাদের ইন্ডাস্ট্রিজ মিনিস্টার মাননীয় মন্ত্রী মহোদয় তোফায়েল আহমেদ কিন্তু যে এটাকে নিয়ে অনেক ফাইট করেছে, এবং আমরা এটা 2031 পর্যন্ত, আরও 33 পর্যন্ত আমরা পেয়েছি। এটা ইটস এ হিউজ অপরচুনিটি ফর আস। আমি আপনাকে বলি, একটু ট্রিপসের সম্বন্ধে আপনাদের বলি যে আসলে কি হয় যে আমরা কিন্তু একটা দেশ যেখানে আমরা জেনারিক ওষুধ বানাই। জেনারিক ওষুধ মানে কি, যে ওষুধটা ডেভেলপ করা হচ্ছে, পেটেন্ট যাদের আছে, তারা কিন্তু প্রচুর রিসার্চ ডেভেলপ, অনেক টাকা পয়সা মেদ খরচ করে তারা একটা ওষুধ ডেভেলপ করে।
সেখানে যাতে ওই ওষুধের ইয়েটা মানে লাইসেন্সিংটা তাদের কাছে থাকে এবং তারাই যাতে এটাকে মার্কেটে নিয়ন্ত্রণ করতে পারে, যাতে একটু টাকাটা প্রপার্টি রাইটস টাকাটা যাতে ওদের কাছে ফেরত আসে। এটা সাধারণত 10 থেকে 17 বছরের একটা টাইম লাইন থাকে। সেখানে আমরা যারা লোয়ার ডেভেলপড কান্ট্রিতে আছি এটাকে ওয়েভার করে দেওয়া হয় যে পেটেন্ট থাকতে থাকতে আমরা যাতে সেটার ওষুধের জেনেরিক ফর্মটা বের করে আমরা এটাকে যখন পেটেন্টটা শেষ হয়ে যায় তখন সাথে সাথে আমরা এটাকে ছাড়তে পারি। আসলে একটা পেটেন্ট একটা জেনেরিক পেটেন্ট বের করতেও কিন্তু দেখা যায় যে 7-8 বছর আমাদের লেগে যায়। তাই সেইটা ওয়েভারটা কিন্তু আমরা পেয়ে গেছি অ্যান্ড ইটস এ হিউজ অপরচুনিটি। আগে কিন্তু এই ওয়েভারটা ইন্ডিয়া এবং চায়না ছিল, যেটা ইট হ্যাজ বিন রিভোকড। সেজন্য কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের দেশ, আমাদের এশিয়ার মধ্যে কিন্তু উই আর নেক্সট ইন লাইন, এবং 1 বছর কিন্তু কথা বলতে বলতে চলে গেছে। এইটাকে আমাদের প্রচুর পরিমাণে অ্যাভেল করতে হবে। সেখানে কিন্তু গভর্নমেন্ট অনেক বড় একটা পদক্ষেপ নিয়েছে, যেখানে অ্যাক্টিভ ফার্মা ইনগ্রিডিয়েন্টস, এই যে আমরা যে র মেটেরিয়ালসগুলো যেটা হচ্ছে ওষুধের অ্যাকচুয়াল ইনগ্রিডিয়েন্টটা, সেইটা কিন্তু আমরা একটা পার্ক করছি। এটা মুন্সিগঞ্জে গজারিয়াতে হচ্ছে এবং জায়গাগুলো অ্যালোকেট করে দেওয়া হয়েছে এবং খুব শিগগিরই আমরা প্রোডাকশনে চলে যাব। 42টা প্রোডাক্টস এখানে বানানো হবে, 42টা জায়গা অ্যালোট করে দেওয়া হয়েছে। এখানে ইটিপি থাকছে, এখানে স্টেট অফ দ্য আর্ট ল্যাবরেটরিজ থাকবে, যেখানে আমরা একদম মানসম্মত ইনগ্রিডিয়েন্টসগুলো বানাতে পারবো। দেখা যাচ্ছে আমরা প্রায় 98% স্বয়ংসম্পূর্ণতা আমাদের হয়ে গেছে মেডিসিনের ক্ষেত্রে, কিন্তু এখানে দেখা যাচ্ছে এখনো 42% না 68% অফ আওয়ার র মেটেরিয়ালস আর বিং ইম্পোর্টেড। দেশের বাইরে থেকে ইম্পোর্ট করা হচ্ছে, আমাদের এক্সিপিয়েন্টসগুলো ইম্পোর্ট করা হচ্ছে, আমাদের প্যাকেজিং মেটেরিয়ালসগুলো ইম্পোর্ট করা হচ্ছে। এখন এই ট্রিপসের অ্যাভেলেবিলিটিটা আমরা যদি করতে চাই, তাহলে আমাদের যে লজিস্টিক সাপোর্টসগুলো আছে এগুলোও কিন্তু আমাদের খুব দ্রুতভাবে ডেভেলপ করা লাগবে। এই ক্ষেত্রে আরেকটা জিনিস আমাদের যেটা ডেভেলপ করা লাগবে হচ্ছে যে দক্ষ জনবল। উই নিড সায়েন্টিস্ট, উই নিড ফার্মাসিস্ট, এবং 36টা ইনস্টিটিউট আছে যেখানে এটা হচ্ছে। কিন্তু যেখানে আমরা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে আছি সেখানে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ফান্ডিং লাগবে। সেইটা আমরা ওষুধ শিল্প সমিতির থেকে আমরা এটা নিয়ে অনেকবারই বসছি যে আমাদের জয়েন্ট ভেঞ্চারে কিছু কিছু এরকম ইনস্টিটিউটসদের আমরা নিয়ে নেব এবং তাদের যে রিসার্চ সেলসগুলো আছে সেখানে আমরা ফান্ডিংস দিয়ে আমরা এই জায়গাটাকেও ডেভেলপ করব। এখানে প্রচুর পরিমাণের কাজ এখনো বাকি আছে, কিন্তু আমাদের সময়টাও কিন্তু অনেক কম। 15 বছর দেখতে দেখতে আবার চলে যাবে। সেজন্য আমাদের ডেফিনেটলি গভর্নমেন্টেরও সাপোর্ট লাগবে। আমরা যারা ওষুধ শিল্প সমিতিতে আছি আমাদেরও একটা ভালো একটা হাব করে নিতে হবে এখানে। জি, আমরা একদম অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। আমি এখন একটু সময় ভাগাভাগি করি, দুজনের জন্য 2 মিনিট করে। আমার আর কোনো প্রশ্ন নেই। মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান, আপনার শেষ 2 মিনিট, আপনার শেষ কথা। আমি যে টিপসের যে কথা হয়েছিল, টিপস ইজ এ গ্রেট ইনসেন্টিভ ফর বাংলাদেশ ফার্মা সেক্টর। আমরা বলবো যে এর কারণেই কিন্তু আজকে যে জিনিসটা আজকে একটা প্রোডাক্ট যদি ডেভেলপ করে সাথে সাথে আমরা এটা বাংলাদেশে উৎপাদন করতে পারছি। সাথে সাথে আমাদের কিন্তু টিপস 2030 শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলে আমরা আমাদের কিন্তু প্রিপারেশন নিচ্ছি। আমাদের গ্লোব ফার্মাসিউটিক্যাল একটা ইন্ডাস্ট্রি ভালো ল্যাব করেছে, তারা নিউ ড্রাগ ডেভেলপমেন্টে তারা কাজ করছে। এদের 8-10 জন কানাডা থেকে সায়েন্টিস্ট নিয়ে তারা আরম্ভ করেছে। তারা আশা করছে 1-2টা ইতিমধ্যেই বছর 1-2 এর মধ্যে তারা আনতে পারবে। তো এরকম আরও 2টা ল্যাব হচ্ছে, আমাদের বায়োকোভ্যালেন্স ল্যাব হচ্ছে এই দেশে। তো এই যে ম্যাডাম যেটা বললেন যে কিছু এপিআই পার্ক বা এপিআই, আমাদের 68% এপিআই ইজ কামিং ফ্রম অ্যাব্রড। এইটার জন্য আমাদের এপিআই পার্ক হচ্ছে। দিজ আর দ্য প্রিপারেশন গোয়িং অন, যাতে 2030-তে যাতে আমরা
স্বয়ংসম্পূর্ণ হতে পারি, আমরা যাতে এগুলা এমবার্গো উঠে গেল, প্রপার্টি রাইটস যদি না আমাদের উপর টিপসের ইয়েটা যদি উঠেও যায়, আমরা যাতে সেলফ সাস্টেইন হিসাবে কাজ করতে পারি। এই প্রিপারেশন কিন্তু কোম্পানির আছে, সরকারের আছে, এবং উই আর প্রসিডিং টুয়ার্ডস যেভাবে যাচ্ছে হোপফুলি গোয়িং ইন এ গুড ডিরেকশন। আমরা এক্সপোর্ট ভলিউম আমরা 127টা দেশে করছি। আমরা এক্সপোর্ট ভলিউম ছিল 2015 832 কোটি টাকা, 2016 হয়েছে এটা 2233 কোটি টাকা। এইবার আশা করছে 5 to 10 টাইমস হবে, বিকজ রেজিস্ট্রেশন ফিনিশ, এখন মার্কেটিং এর সময়। তো আমাদের এটা একটা আশার জায়গা, ভালো জায়গা। আমাদের এক্সপোর্টও যেভাবে ফোকাস করছে, লোকালিও আমরা জনগণকে যাতে একটা মানসম্মত ওষুধ দিতে পারি, এই জন্য উই আর ওয়ার্কিং উইথ ডিফারেন্ট আমরা ফার্মাডেক্স নামে একটা করেছি, অনলাইন রেজিস্ট্রেশন সিস্টেম। এটাতে হওয়াতে আপনি ফেক কাউন্টারফেট মেডিসিনের আরও 10 to 15% দিক থেকে ইরেজ করে যাবে, কারণ এটার ভিতরে অল ইনফরমেশন ড্রাগের ইতিহাস থাকবে সম্পূর্ণ। এটা ক্লিনিক্যাল ট্রায়াল, এটা প্রি ক্লিনিক্যাল ট্রায়াল, এটা কীভাবে ডেভেলপ হয়েছে ল্যাবে, এটা ইফেক্টিভনেস, এটার এপিআই কোত্থেকে আসছে, এটার ইতিহাস কি, এপিআই ডেভেলপমেন্টের ইতিহাস, সব কিছু মিলে যাচাই করে এটা রেজিস্ট্রেশন পাবে। শেষমেশ একজন দর্শক আছেন, আমাদের হাতে সময়ও খুব একটা নেই, তারপরে দর্শক আপনার নাম পরিচয় বলে আপনি সংক্ষেপে প্রশ্ন করুন। আমি মহাখালী থেকে দেবী বলছি। আমার ডিজি মহোদয় সাহেবের কাছে একটি প্রশ্ন, যে বিদেশে তো দক্ষ ফার্মাসিস্ট দ্বারা ফার্মেসিগুলা পরিচালিত হয়, এবং তাদের অনুমোদন ছাড়া, ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া, ফার্মাসিস্টদের অনুমতি ছাড়া কোনো ওষুধ বিক্রি হয় না। সেখানে দেশ জনগণ উপকৃত হয়, কেউ মিথ্যা কোনো ওষুধ কিনে খেতে পারবে না ইচ্ছে মতো। আমাদের দেশে সেই ধরনের কোনো, এখন আমাদের সামরিক প্রশাসন থেকে একজন ডিজি মহোদয় এসেছেন, আমি ওনার কাছে প্রশ্ন, উনি কঠোরভাবে সেটা কেন নিয়ন্ত্রণে আসছেন না? আমরা দক্ষ জনসাধারণ তো যেমন কিনতে যাবো ওষুধ কিনে আমরা তাকে অ্যাসিড কিনে তাকে ঝলসাই দিচ্ছি, আমার লাগবে লুজ মোশন হতে, আমি একটা ইবোজুল কিনে খেয়ে ফেললাম। সেখানে দক্ষ ফার্মাসিস্ট দ্বারা আমাদের যেহেতু জনবল যথেষ্ট আছে, আমাদের দক্ষ জনগোষ্ঠীও আছে ফার্মাসিস্ট, সেখানে বিদেশের মতো কঠোর নিরাপত্তার সাথে, যেমন একজন ফার্মাসিস্টকে বিদেশের লাইসেন্স পরীক্ষা দিয়ে পাশ করে থাকে, ফার্মাসিতে। আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি, আমাদের হাতে খুব একটা সময় নেই। উনি জি, আপনি ঠিকই বলেছেন, ধন্যবাদ আপনাকে। যে আমরা আসলে শক্তভাবেই যাচ্ছি, যাতে এই জন্য মডেল ফার্মাসি করছি, ফার্মাসিস্ট ছাড়া মডেল ফার্মাসি চলবে না। অতএব এটা আস্তে আস্তে আসতে হবে, একেবারেই তো আপনি আসতে পারবেন না। সেই কারণে আমরা গোয়িং ভেরি স্লোলি, এটা হচ্ছে, পাইলটিং হচ্ছে, পাইলটিংয়ের পরপরই আমরা আইনগত যাব। পলিসিতে আসছে ফার্মাসিস্ট ছাড়া ফার্মাসি যেতে পারবে না, ড্রাগ পলিসি 2017 যেটা। অতএব এইটার স্ট্রেঞ্জি আমরা অ্যাপ্লিকেশনে যাব, আস্তে আস্তে পাইলটিংটা ফিনিশ হয়ে গেলে আমরা এটা থেকে কি প্রবলেম হচ্ছে এটা আইডেন্টিফাই করতে পারলে আমরা এটা ফোকাস করে আমরা গণহারে অর্ডার দিব যে এভরিবডি হ্যাজ টু কিপ ওয়ান ফার্মাসিস্ট ইন দেয়ার ফার্মাসি। সারিতা মিল্লাত, তারপর শেষ কথা 30 সেকেন্ডে। জি, আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, হাইলি স্পেশালাইজড, হাইলি রেগুলারাইজড একটা কোম্পানি। আমরা দেশের জন্য কাজ করে যাচ্ছি। আমরা চাচ্ছি যে আমাদের ডিজি মহোদয়ের সাথে একসাথে কাজ করে যাতে আমরা মানসম্মত, ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড, ওয়ার্ল্ড ক্লাস ওষুধ যাতে আমরা দেশেও সাপ্লাই করতে পারি এবং বিদেশে। আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে অনেক নাম করেছি, পুরো দুনিয়া ব্যাপী আমাদের নাম ছড়িয়ে গেছে। আমরা আশা করি যে উইথ দ্য হেল্প অফ দ্য গভর্নমেন্ট we will be able to take our industry forward as well. There's a huge opportunity to be had. আর অবশ্যই আমরা সব সময় চেষ্টা করি যে এই সেক্টরে যাতে সবচেয়ে ভালো মানের প্রোডাক্টস আমরা ইস্যু করতে পারি, এটার লক্ষ্য কিন্তু আমাদের সব সময় আছে। অনেক ধন্যবাদ। অনুষ্ঠান শেষ করছি। দর্শক, আমরা শেষ পর্যন্ত অধ্যাপক ইকবাল আর্সেনাল সভাপতি সচিব তার সঙ্গে সংযুক্ত হতে পারেনি, এই জন্য আমরা অত্যন্ত দুঃখিত। আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছিলেন সারিতা মিল্লাত, তিনি নির্বাহী সদস্য ঔষধ শিল্প সমিতি, পরিচালক এবিসিসিআই, ব্যবস্থাপনা পরিচালক ভেরিটাস ফার্মাসিউটিক্যালস। আমাদের সঙ্গে সংযুক্ত ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান। তাদের দুজনকে অনেক ধন্যবাদ। আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। শনি থেকে বৃহস্পতি প্রতি দুপুর 1টায় এই অনুষ্ঠান হয় বীজ সংলাপ। দেখার আমন্ত্রণ রইল।